হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আর কে ইউনিক স্টাডি সেন্টার। আজকের ক্লাসে তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ইংরেজির 9 নম্বর যে স্কুলটা রয়েছে, রায়গঞ্জ গার্লস হাই স্কুল এইচএস, এই স্কুলের সিন আনসিন এবং গ্রামার অ্যান্ড ভোকাবুলারির প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। আর তোমরা যারা যারা এর আগের স্কুলগুলোর সলিউশনগুলো না দেখে থাকো, তাহলে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। ওকে, তাহলে চলো শুরু করি আজকের ইংরেজি ক্লাস। দেখো, প্রথমে রিডিং স্কিল অর্থাৎ সিনে কি বলেছে, রিড দ্য গিভেন টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। পাঠ্যটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তাহলে দেখো, এই টেক্সটটা তোমাদের গুড বাই টু দ্য মুন থেকে দেওয়া হয়েছে। It seemed only a few minutes before father's voice woke me up. এটা আমার কিছু সময়ের জন্য মনে হচ্ছিল বাবার কণ্ঠস্বর আমাকে জাগিয়ে তোলার আগে। কোন জিনিসটা? কারণ আমরা যখন টেক্সটটা পড়ছিলাম টেক্সট বইয়ে, তখন আমরা দেখেছিলাম যে কেপলারের চোখগুলো বন্ধ হয়ে হয়ে আসছিল। সেই মুহূর্তটা, সেই অনুভূতিটা তার কিছু সময়ের জন্য মনে হয়েছিল তার বাবার কণ্ঠস্বর তাকে জাগিয়ে তোলার আগে। কেপলার, ইউ মাস্ট নট মিস দিস সাইট। কেপলার, তুমি এই দৃশ্যটা মিস করো না। উই হ্যাভ জাস্ট এন্টার্ড ইনটু দ্য আর্থস অরবিট। আমরা সবেমাত্র আর্থস অরবিট অর্থাৎ পৃথিবীর কক্ষপথে প্রবেশ করলাম। লুক, দেখো, আই লুকড আউট এগারলি। আমি অধীর আগ্রহে বাইরের দিকে দেখলাম। I recognized the narrow stretch of Central America. আমি চিনতে পারলাম মধ্য আমেরিকার ন্যারো স্ট্রেচ অর্থাৎ সংকীর্ণ জায়গাটাকে। দেন দ্য ম্যাজেস্টিক আটলান্টিক বিনিথ আস। তারপর আটলান্টিক মহাসাগরকে আমাদের নিচে। মানে তারা যেহেতু কক্ষপথে রয়েছে, তাহলে সমুদ্রগুলোকে নিচেই দেখাবে, তাই না? মহাসাগরগুলোকে, মানে সাগরগুলোকে নিচেই দেখাবে। তাহলে সেটাই বলছে যে নিচে মধ্য আমেরিকার যে সংকীর্ণ জায়গাটাকে আর আটলান্টিক মহাসাগরটাকে চিনতে পারলাম। দ্য প্ল্যানেটস অল ওয়াটার। গ্রহটার পুরোটাই জল। আই গ্যাপসড। আমি অধীর আগ্রহে বললাম। 17th অফ ইট আর। এটার 10 ভাগের 7 ভাগেই জল। ফাদার অ্যাগ্রিড। বাবা সহমত হলেন। এ ওয়ার্ল্ড দ্যাট ওয়াজ 17th ওয়াটার। একটা বিশ্ব যার 10 ভাগের 7 ভাগেই জল। অন মুন, চাঁদে, ওয়াটার ওয়াজ হার্ডার টু গেট দ্যান অক্সিজেন। অক্সিজেনের চেয়ে জল পাওয়া খুবই কঠিন। মানে সে অবাক হয়ে গেছে, চাঁদে কী হতো, চাঁদে মানে অক্সিজেনের চেয়ে জল খুব কম পাওয়া যেত, আর এখানে দেখছে যে পুরোটাই জল, এমন একটা দৃশ্য সে দেখছে। উই হ্যাড টু পে ফর এভরি আউন্স অফ ইট। এটার প্রতি ফোঁটার জন্য আমাদেরকে মূল্য দিতে হতো। ওয়াশিং ওয়াজ এ লাক্সারি অ্যান্ড ড্রিঙ্কিং এ স্পেশাল ডিলাইট। স্নান করা ছিল এক বিলাসিতা এবং জলপান করা ছিল এক বিশেষ আনন্দ। আই হ্যাড গ্রোন আপ থিঙ্কিং ওয়াটার ওয়াজ দ্য মোস্ট প্রিসিয়াস থিং ইন দ্য ইউনিভার্স। আমি এটা ভেবে বড় হয়েছিলাম যে সবচেয়ে এই মহাবিশ্বে সবচেয়ে মূল্যবান জিনিস হলো এই জল। নাও আই কুড সি দ্যাট দ্য আর্থ ওয়াজ কাভার্ড উইথ ইট। এখন আমি দেখতে পাচ্ছি যে পৃথিবীর পুরোটাই জল, মানে পৃথিবীর পুরোটাই জলে পরিপূর্ণ। উই অরবিটেড অ্যাক্রস নর্থ আফ্রিকা অ্যান্ড আরবিয়া। আমরা প্রদক্ষিণ করলাম নর্থ আফ্রিকা, উত্তর আফ্রিকা এবং আরবিয়া। আই কুড সি দ্য ব্লুনেস অফ দ্য ইন্ডিয়ান ওশিয়ান। আমি ভারত মহাসাগরের নীলচে ভাব দেখতে পাচ্ছিলাম। দেন দ্য প্যাসিফিক, তারপর প্রশান্ত মহাসাগরের। আর ইউ ফিলিং আনওয়েল? তুমি কি অসুস্থ বোধ করছো? ফাদার আস্কড। বাবা জিজ্ঞাসা করলেন। ডোন্ট ওয়ারি, চিন্তা করো না। ইট উইল গেট বেটার। এটা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। ইটস জাস্ট দ্য ওয়েট ডিফারেন্স। এটা শুধুমাত্র ওজনের পার্থক্যর জন্য হচ্ছে। আই রিয়েলাইজড আই ওয়েটেড 6 times মাই নর্মাল ওয়েট। আমি বুঝতে পারছিলাম যে আমার সাধারণ ওজনের চেয়ে 6 গুণ বেড়ে গিয়েছে। আফটার এ হোয়াইল, তারপর, আই লিফটেড মাই হেড। আমার মাথাটা তুললাম। প্যাসেঞ্জার্স ওয়ার বিজি কালেক্টিং বিলঙ্গিংস। যাত্রীরা তাদের জিনিসপত্র গোছাতে ব্যস্ত ছিল। উই হ্যাড ল্যান্ডেড। আমরা অবতরণ করলাম। আই স্ট্রাগলড উইথ মাই ওন সেফটি স্ট্র্যাপস। আমি আমার নিরাপত্তা ফিতেটাকে খুলতে হিমশিম খাচ্ছিলাম।
ফাদার লিঞ্চ ওভার টু হেল্প মি, বাবা আমাকে এটা খুলে দেওয়ার জন্য ঝুঁকে এলেন, মানে সাহায্য করার জন্য ঝুঁকে এলেন। বোঝা গেল সিনটা। এরপর দেখো প্রশ্নগুলো। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন কি আছে? হোয়াই ওয়াজ কেপলার ফিলিং আনওয়েল, কেন কেপলার অসুস্থ বোধ করছিল? তাহলে দেখো এর উত্তরটা, কেপলার ওয়াজ ফিলিং আনওয়েল বিকজ অফ দ্য ওয়েট ডিফারেন্স। কেপলারের অসুস্থ বোধ হচ্ছিল, এর কারণ কী ছিল? ওজনের পার্থক্যের জন্য। এরপর নেক্সট প্রশ্ন দেখো, হোয়ার ডিড দে অরবিট অ্যাক্রস, তারা কোথায় প্রদক্ষিণ করছিল? তাহলে দেখো এর উত্তরটা, দে অরবিটেড অ্যাক্রস নর্থ আফ্রিকা অ্যান্ড আরবিয়া, তারা প্রদক্ষিণ করছিল উত্তর আফ্রিকা এবং আরবিয়াকে। এরপর তিনেটা দেখো, হোয়াট ডিড কেপলার রিয়েলাইজ জাস্ট আফটার ল্যান্ডিং অন দ্য আর্থ, কেপলার পৃথিবীতে অবতরণ করার আগে কীরকম অনুভব করছিল? তাহলে দেখো এর উত্তরটা, জাস্ট আফটার ল্যান্ডিং অন দ্য আর্থ কেপলার রিয়েলাইজড দ্যাট হি ওয়েটেড 6 times হিজ নর্মাল ওয়েট। পৃথিবীতে অবতরণ করার আগে কেপলার বুঝতে পেরেছিল যে তার সাধারণ ওজনের চেয়ে 6 গুণ বেড়ে গিয়েছে। এরপর চারিটা দেখো, হোয়াট ওয়াজ এ স্পেশাল ডিলাইট অন মুন, চাঁদে বিশেষ আনন্দ বলতে কী ছিল বা কোন জিনিসটা ছিল? তাহলে দেখো এর উত্তরটা, ড্রিঙ্কিং ওয়াজ এ স্পেশাল ডিলাইট অন মুন, চাঁদে জল পান করা ছিল এক বিশেষ আনন্দ। ওকে, এরপর দেখো বিয়ে বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস সেন্টেন্সেস ইন দ্য গিভেন বক্সেস, নিচের বাক্যগুলির মধ্যে যেটি ঠিক হবে তার পাশের বক্সে টি লিখবে, আর যেটি ভুল হবে তার পাশের বক্সে এফ লিখবে। গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ ইয়োর অ্যান্সার্স, তোমার প্রত্যেকটি উত্তরের সাপেক্ষে একটা করে সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। তাহলে একের দেখো, অন দ্য মুন অক্সিজেন ইজ মোর ইজিলি অ্যাভেলেবেল দেন ওয়াটার, চাঁদে জলের চেয়ে অক্সিজেন খুব সহজেই পাওয়া যায়। এটা সঠিক স্টেটমেন্ট, কারণ আমরা পড়ার সময় দেখেছিলাম, তাই না, যে চাঁদে জল পাওয়া কঠিন ছিল, অক্সিজেন না, তাই না? তাহলে এটা হবে ট্রু অর্থাৎ টি। সাপোর্টিং স্টেটমেন্ট কি লিখবে? অন মুন ওয়াটার ওয়াজ হার্ডার টু গেট দ্যান অক্সিজেন। দুয়েটা দেখো, দে কুড সি দ্য গ্রিনারি অফ দ্য ইন্ডিয়ান ওশিয়ান দেন দ্য প্যাসিফিক, তারা দেখতে পাচ্ছিল ভারত মহাসাগরের এবং প্রশান্ত মহাসাগরের সবুজ ভাব। এটা কি ঠিক? এটা ঠিক নয়, কারণ তারা প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরের নীলচে ভাব দেখতে পাচ্ছিল, তাই না? তাহলে এটা হবে ফলস অর্থাৎ এফ। সাপোর্টিং স্টেটমেন্ট কি লিখবে? আই কুড সি দ্য ব্লুনেস অফ দ্য ইন্ডিয়ান ওশিয়ান দেন দ্য প্যাসিফিক। ওকে, এরপর সিয়ে দেখো, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। একটা দেখো, হি রিকগনাইজড দ্য ন্যারো স্ট্রেচ অফ সেন্ট্রাল, সে চিনতে পেরেছিল সংকীর্ণ জায়গাটাকে অফ সেন্ট্রাল, মধ্য কলকাতার, মধ্য আমেরিকার নাকি মধ্য আফ্রিকার? তাহলে সঠিক উত্তরটা কী হবে? সেন্ট্রাল আমেরিকার, অর্থাৎ মধ্য আমেরিকার সংকীর্ণ জায়গাটাকে চিনতে পেরেছিল। তাহলে অপশান বি হবে সঠিক উত্তর। দুয়েটা দেখো, উই হ্যাভ জাস্ট এন্টার্ড ইনটু দ্য, এটা হবে আর্থস অরবিট, আমরা সবেমাত্র পৃথিবীর কক্ষপথে প্রবেশ করলাম। তিনটা দেখো, দ্য নেম অফ দ্য রাইটার অফ দ্য টেক্সট ইজ, এই পাঠ্যটার লেখককে? এটা হবে অপশান এ, মনিকা হিউজেস। ক্লিয়ার? এরপর দুয়ে দেখো কি বলেছে, রিড দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো, কবিতাটি পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। এই কবিতাটি তোমাদের আগের অনেকগুলো স্কুলে ছিল, সেক্ষেত্রে আমি আর পড়াচ্ছি না, তোমরা একটু ভালো করে দেখে নিও। ওকে, আমি প্রশ্নগুলো করাচ্ছি। দেখো প্রথমে এ দাগেটি কী বলেছে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। একটা দেখো, দ্য নেম অফ দ্য পোয়েট ইজ, কবিতাটির কবির নাম কি? এটা হবে অপশান সি, ক্যাথারাইন পাইলি। দুইটা কি আছে, দ্য বিগ গাইড, এটা হবে এনকারেজড দ্য লিটিল গাইড, অপশান বি হবে সঠিক উত্তর। তিনে আছে, দ্য বিগ গাইড রোজ টুয়ার্ড দ্য স্কাই হুইচ ওয়াজ, বড় কুড়িটা উঁচু আকাশে উড়ে গিয়েছিল, যেখানে ছিল কি?
ট্র্যাঙ্কুয়েল স্কাই, অর্থাৎ শান্ত, যেটা ছিল শান্ত সেখানে বড় ঘুড়িটা উড়ে গিয়েছিল। বোঝা গেল? এরপর দেখো বিয়ে বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ পোয়েম। কবিতা থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করো। তাহলে একটা দেখো, দ্য লিটল গাইড কুড নট থিঙ্ক দ্যাট হি উড বি অ্যাবেল ড্যাশ। ছোট্ট কুড়িটা ভাবতে পারছিল না যে সে কি হবে, টু ফ্লাই, অ্যাবেল টু ফ্লাই, অর্থাৎ উড়তে সক্ষম হবে, এটা সে ভাবতে পারছিল না। দুয়েটা দেখো, দ্য বিগ গাইড লেফট দ্য লিটল গাইড বিহাইন্ড অ্যান্ড ড্যাশ। বড় ঘুড়িটা ছোট্ট ঘুড়িটার থেকে দূরে গিয়েছিল, কোথায়, এটা হবে রোজ টুয়ার্ড দেয়ার টুইঙ্কল স্কাই, উঁচু দিকে ওড়ে তাদের শান্ত আকাশের দিকে। ওকে, এরপর সিয়ে দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একের প্রশ্নটা কী বলেছে, হোয়াই ডিড নট দ্য লিটল গাইড ট্রাই টু ফ্লাই। কেন ছোট্ট ঘুড়িটা ওড়ার জন্য চেষ্টা করছিল না। তাহলে দেখো এর উত্তরটা কী হবে, দ্য লিটল গাইড ডিড নট ট্রাই টু ফ্লাই বিকজ, ছোট্ট ঘুড়িটা ওড়ার চেষ্টা করছিল না কারণ হি ওয়াজ অ্যাফ্রেড অফ ফলিং ডাউন, সে পড়ে যাওয়ার ভয় করছিল বলে ছোট্ট ঘুড়িটা ওড়ার চেষ্টা করছিল না। ওকে, এরপর নেক্সট প্রশ্ন দেখো, হোয়াই ডিড দ্য বিগ গাইড অ্যাডভাইস দ্য স্মল গাইড টু ট্রাই টু ফ্লাই। কেন বড় ঘুড়িটা ছোট্ট ঘুড়িটাকে ওড়ার জন্য পরামর্শ দিয়েছিল। তাহলে উত্তরটা হবে দেখো, দ্য বিগ গাইড অ্যাডভাইসড দ্য স্মল গাইড টু ট্রাই টু ফ্লাই বিকজ, বড় ঘুড়িটা ছোট্ট ঘুড়িটাকে ওড়ার জন্য অ্যাডভাইস অর্থাৎ পরামর্শ দিয়েছিল কারণ দ্য বিগ গাইড ফিয়ার দ্যাট, বড় ঘুড়িটা ভয় পাচ্ছিল যে ইফ ডিড নট ট্রাই হার্ড, সে যদি কঠোরভাবে চেষ্টা না করে, দ্য লিটল গাইড উড নেভার লার্ন টু ফ্লাই, সে কখনোই ওড়া শিখবে না। ওকে, এরপর তিনটা দেখো, ওয়েল গুড বাই, ঠিক আছে আমি এখন যাই। হু সেড দিস টু হোম, এই কথাটি কে কাকে বলেছে। দ্য বিগ গাইড সেড দিস টু দ্য লিটল গাইড, এই কথাটি বড় ঘুড়িটা ছোট্ট ঘুড়িটাকে বলেছিল। এরপর দেখো রিডিং স্কিল অর্থাৎ আনসিনে কী বলেছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। অনুচ্ছেদটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তাহলে দেখো, মেজর এডওয়ার্ড জেমস করবেট ইজ নোন টু আস অ্যাজ জিম করবেট। মেজর এডওয়ার্ড জেমস করবেট আমাদের কাছে জিম করবেট নামে পরিচিত। হি ওয়াজ এ গ্রেট শিকারি অর হান্টার, তিনি ছিলেন একজন মহান শিকারী অর হান্টার, হান্টার মানেও শিকারী। হি লাভড ইন্ডিয়ান জঙ্গলস, তিনি ভারতীয় জঙ্গলকে ভালোবাসতেন। অ্যান্ড ওয়াইল্ড অ্যানিমেলস হুইচ হ্যাড বিকাম ম্যান ইটার্স বিকজ অফ সাম ইঞ্জুরি অর ফেমাইন। বন্যপ্রাণীদেরকেও ভালোবাসতেন যারা কোনো আঘাত, ইনজুরি মানে হচ্ছে আঘাত বা দুর্ভিক্ষের কারণে মানুষ খেকো হয়ে উঠেছিল। ম্যান ইটার্স মানে হচ্ছে মানুষ খেকো। হোয়েন এ টাইগার অর এ লেপার্ড বিকামস ম্যান ইটার, যখন একটি বাঘ এবং একটি চিতাবাঘ মানুষ খেকো হয়ে ওঠে। ইট বিগিনস টু কিল ক্যাটল অ্যান্ড হিউম্যান বিংস ফর ফুড, তারা তখন কি করে, মানুষ এবং গবাদি পশুগুলোকে খেতে শুরু করে। দেন ইট বিকামস নেসেসারি টু কিল ইট, তারপর তার জন্য এই কারণে তাদেরকে হত্যা করা অনিবার্য ছিল। জিম করবেট শট সাচ অ্যানিমেলস, জিম করবেট এই ধরনের প্রাণীদের গুলি করে হত্যা করতেন। বোঝা গেল আনসিনটা। এরপর দেখো প্রশ্নগুলো কি বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। হু ওয়াজ জিম করবেট, জিম করবেট কে ছিলেন। হোয়াট ইজ হিজ ফুল নেম, তার পুরো নাম কী ছিল। জিম করবেট ওয়াজ এ গ্রেট শিকারি অর হান্টার, জিম করবেট ছিলেন একজন মহান শিকারী। হিজ ফুল নেম ইজ, তার পুরো নাম হলো মেজর এডওয়ার্ড জেমস করবেট। এরপর দুইয়ের প্রশ্ন দেখো, হোয়াট ডিড জিম করবেট লাভ ইন ইন্ডিয়া, ভারতের কোন জিনিসগুলোকে জিম করবেট ভালোবাসতেন। জিম করবেট লাভড ইন্ডিয়ান জঙ্গলস অ্যান্ড ওয়াইল্ড অ্যানিম্যালস,
জিম করবেট ভারতীয় জঙ্গল এবং বন্য প্রাণীদেরকে ভালোবাসতেন। এরপর দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে, হোয়েন ডাজ এ টাইগার অর এ লেপার্ড বিকাম ম্যান ইটার? কখন একটি বাঘ এবং একটি চিতাবাঘ মানুষ খেকো হয়ে উঠত? তাহলে দেখো এর উত্তরটা কি হবে। এ টাইগার অর এ লেপার্ড বিকামস ম্যান ইটার্স বিকজ, একটি বাঘ এবং একটি চিতাবাঘ মানুষ খেকো হয়ে উঠত এর কারণ কি ছিল, অফ সাম ইনজুরি অর ফেমাইন, যখন কোনো তারা আঘাত পেত এবং কোনো দুর্ভিক্ষ থাকতো তাদের মধ্যে, অর্থাৎ যখন তারা কিছু না খেতে পেত তখনই তারা মানুষ খেকো হয়ে উঠত। ওকে, এরপর দেখো বিয়ে দাগেরটা বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস সেন্টেন্সেস ইন দ্য গিভেন বক্সেস। নিচের বাক্যগুলির মধ্যে যেটি ঠিক হবে তার পাশের বক্সে টি লিখবে, আর যেটি ভুল হবে তার পাশের বক্সে এফ লিখবে। গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর অ্যান্সার্স। তোমার প্রত্যেক উত্তরের সাপেক্ষে একটা করে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। তাহলে একটা দেখো, জিম করবেট ওয়াজ এ মিশনারি। জিম করবেট ছিলেন একজন ধর্মপ্রচারক। এটা কি ঠিক? এটা ঠিক নয়, কারণ আমরা প্যাসেজটা পড়ার সময় দেখেছিলাম যে জিম করবেট ছিলেন একজন মহান শিকারী, তাই না? তাহলে এটা হবে ফলস, অর্থাৎ এফ। সাপোর্টিং স্টেটমেন্ট কি দেবে? হি ওয়াজ এ গ্রেট শিকারি অর হান্টার। নেক্সট দেখো, হিয়ার ক্যাটেল মিনস কাবস অর টাইগার্স অর লেপার্ডস। এখানে ক্যাটেল মানে কি? গবাদি পশু। তাহলে গবাদি পশু বলতে এখানে বোঝানো হয়েছে বাঘ এবং চিতাবাঘের বাচ্চাকে। এটা কি ঠিক? এটা ঠিক নয়, কারণ আমরা জানি ক্যাটেল অর্থাৎ গবাদি পশু বলতে গরু, ছাগল ইত্যাদি প্রাণীকে বোঝায়, তাই না? তাহলে এটা হবে ফলস, অর্থাৎ এফ। সাপোর্টিং স্টেটমেন্ট কি দেবে? ইট বিগিনস টু কিল ক্যাটেল অ্যান্ড হিউম্যান বিংস ফর ফুড। তিনটা দেখো, টাইগার্স আর অলওয়েজ ম্যান ইটার্স। বাঘেরা সবসময় মানুষ খেকো হয়। এটা কি ঠিক? এটা ঠিক নয়, কারণ তারা সবসময় মানুষ খেকো হয় না। তাহলে এর সাপোর্টিং স্টেটমেন্ট কী দেবে? এটা হবে ফলস, অর্থাৎ এফ। সাপোর্টিং স্টেটমেন্ট কী দেবে? ওয়াইল্ড অ্যানিমেলস হুইচ হ্যাড বিকাম ম্যান ইটার্স বিকজ অফ সাম। এখানে কুলোয়নি, তার জন্য লিখিনি, এখান থেকে লিখবে। দেখো, ওয়াইল্ড অ্যানিমেলস হুইচ হ্যাড বিকাম ম্যান ইটার্স বিকজ অফ সাম ইনজুরি অর ফেমাইন। ওকে, এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। তারপর দেখো সিএ কী বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। অনুচ্ছেদ থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করো। একটা কী আছে, এডওয়ার্ড জেমস করবেট ইজ নোন টু আস অ্যাজ। এডওয়ার্ড জেমস করবেট আমাদের কাছে কী নামে পরিচিত? এটা হবে জিম করবেট। দুয়ে কী আছে, করবেট ওয়াজ এ ফেমাস। করবেট ছিলেন একজন বিখ্যাত, এটা হবে শিকারি অর হান্টার। নেক্সট দেখো, ইট ইজ নেসেসারি টু কিল এ টাইগার হোয়েন ইট বিকামস এ ড্যাশ। এটা হত্যা করা অনিবার্য হয়ে যায় যখন একটি বাঘ কি হয়ে ওঠে? যখন একটি বাঘ ম্যান ইটার্স অর্থাৎ মানুষ খেকো হয়ে ওঠে, তখন তাকে হত্যা করা অনিবার্য হয়ে ওঠে। ওকে, বোঝা গেল? এরপর দেখো তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। প্রথমে দেখো ডু এজ ডাইরেক্টেড কী বলেছে, আই গেট ড্যাশ আর্লি ইন দ্য মর্নিং। এটা বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে শূন্যস্থানটা পূরণ করতে হবে। তাহলে এটা হবে আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। তারপর দুই আছে লার্ন ইউর লেসন্স সিনসিয়ারলি। এটা হচ্ছে সাবজেক্ট আর প্রেডিকেট দাগ দিতে হবে। সাবজেক্ট কাকে বলে? কোনো কিছু সম্পর্কে যা কিছু বলা হবে তাকে বলা হয় সাবজেক্ট, আর সাবজেক্টের সম্পর্কে যা কিছু বলা হবে সেটা হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট মানে হচ্ছে উদ্দেশ্য, আর প্রেডিকেট মানে হচ্ছে বিধেয়। ওকে, এখানে দেখো সাবজেক্ট হচ্ছে ঊর্ধ্ব রয়েছে, আর এটা পুরোটাই হচ্ছে প্রেডিকেট। লার্ন ইউর লেসন সিনসিয়ারলি এটা হচ্ছে প্রেডিকেট, আর ইউ যেহেতু ঊর্ধ্ব রয়েছে, তোমরা এটা একটু খেয়াল করে উত্তরগুলো করবে। ইউ এখানে ঊর্ধ্ব রয়েছে, তাহলে ইউটা হবে সাবজেক্ট। ক্লিয়ার? এরপর তিনে আছে দেখো, কাজল ডিড নট কাম টু মাই বার্থডে পার্টি। এটা বলেছে রাইট দ্য শর্ট ফর্ম অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড। এই শব্দটির
নিচে দাগ দেওয়া আছে এটার শর্ট ফর্ম লিখতে হবে। আমরা জানি ডিড নট এর শর্ট ফর্ম কী হবে, ডিডন্ট, তাই না? বোঝা গেল? এরপর দেখো 4 বলেছে দিস ড্রেসেস আর ড্যাশ সি লাভস টু ওয়্যার দেম। এটা কি করতে বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট পার্সোনাল প্রোনাউন অর এ পজিটিভ প্রোনাউন। এখানে পার্সোনাল প্রোনাউন এবং পজিটিভ প্রোনাউন বসাতে হবে। এখানে দেখো পার্সোনাল প্রোনাউন দেওয়া আছে সি, আর এখানে পজিটিভ প্রোনাউন বসাতে হবে। আর পজিটিভ প্রোনাউন সবসময় শেষে বসে, আর পার্সোনাল প্রোনাউন সবসময় আগে বসে। তাহলে এখানে শেষে বসাতে হবে মানে কি, পজিটিভ প্রোনাউন বসাতে হবে। তাহলে এখানে যেহেতু সি কাদেরকে বলে, মেয়েদেরকে বলে, তাহলে সেই ক্ষেত্রে এখানে হার্স হবে। ওকে, দিস ড্রেসেস আর হার্স, সি লাভস টু ওয়্যার দেম। তারপর নেক্সট দেখো এ ড্যাশ গ্রুপ অর ব্লক অফ স্টুডেন্টস। এখানে দেখো বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট কালেকটিভ নাউন গিভেন ইন দ্য ব্রেকেটস। তাহলে এখানে দেখো ছাত্রছাত্রীর অনেকগুলো ছাত্রছাত্রীকে কি বলা হয় গ্রুপ, তাই না? দল বলা হয়, গ্রুপ মানে দল। তাহলে এটা হবে এ গ্রুপ অফ স্টুডেন্টস। তারপর 6 আছে নোবডি ওয়ান্টস টু লিভ ইন প্রভার্টি। এটা বলেছে আন্ডারলাইন দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের নিচে দাগ দিতে হবে। অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে? যে নাউনগুলোকে আমরা স্পর্শ করতে পারি না, দেখতে পাই না, তাদেরকে বলা হয়, মানে যে নাউনগুলোকে দেখতে পাই না, স্পর্শ করতে পারি না, শুধুমাত্র অনুভব করতে পারি, সেই সকল নাউনগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে দেখো প্রভার্টি মানে হচ্ছে দরিদ্র। কারো দরিদ্রতা আমরা কি চোখে দেখতে পাই, স্পর্শ করতে পাই না, স্পর্শ করতেও পারি না, শুধুমাত্র অনুভব করতে পারি। তাহলে প্রভার্টি এটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর সাথে দেখো আয়রন ইজ এ ইউজফুল মেটাল। এখানে বলেছে ক্লাসিফাই দ্য আন্ডারলাইনড নাউন। এখানে যে নাউনটা নিচে দাগ দেওয়া আছে এটা কি ধরনের নাউন? আয়রন হচ্ছে একটা পদার্থ, ম্যাটেরিয়াল, তাই না? তাহলে এটা হবে ম্যাটেরিয়াল নাউন। তোমরা নামটা শুনেই বুঝতে পারছো, আয়রন, তারপর কোপার, এগুলো যদি থাকে, স্টোন, এগুলো যদি থাকে, সবগুলো ম্যাটেরিয়াল নাউন। তারপর দেখো 8 দ্য অ্যানিম্যাল ন্যাশনাল টাইগার আওয়ার ইজ। এটাকে রিঅ্যারেঞ্জ করতে বলেছে, তারপর লিখতে বলেছে। তাহলে এটা হবে দ্য টাইগার ইজ আওয়ার ন্যাশনাল অ্যানিম্যাল। বাঘ হলো আমাদের জাতীয় পশু। বোঝা গেল? এরপর দেখো 9 আল্লাহস উই হ্যাভ লস্ট দ্য ম্যাচ। হায়, আমরা এই ম্যাচটা হেরে গেলাম। এখানে দেখো বিস্ময়সূচক চিহ্ন দেওয়া আছে, মানে কি ধরনের সেন্টেন্স হবে এটা? এক্সক্লেমেটরি সেন্টেন্স। তারপর 10 আছে এসা অ্যাজ ওয়েল অ্যাজ হার সিস্টার ড্যাশ ইজ অর আর টেকিং অ্যাডমিশন ইন দ্য স্কুল। এটা দেখো এসা সিঙ্গুলার, তাই না? তাহলে এখানে হবে ইজ। এসা অ্যাজ ওয়েল অ্যাজ হার, মানে অ্যাজ ওয়েল অ্যাজ যদি থাকে, অ্যাজ যদি থাকে বাক্যের মধ্যে, সেক্ষেত্রে হবে সিঙ্গুলার ভার্ব। ওকে, তাহলে এসা অ্যাজ ওয়েল অ্যাজ হার সিস্টার ইজ টেকিং অ্যাডমিশন ইন দ্য স্কুল। বোঝা গেল গ্রামারগুলো? এরপর দেখো তোমাদের রাইটিং স্কিলে কি বলেছে? রাইট এ প্যারাগ্রাফ অন এ ফেয়ার ইউ হ্যাভ ভিজিটেড ইউজিং দ্য ফলোয়িং হিন্টস। মানে একটা প্যারাগ্রাফ লিখতে হবে, মানে তোমাদের কোনো একটা মেলাতে তুমি গেছো, সেই মেলার সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। ওকে, নিচে দেখো কিছু হিন্টস দেওয়া আছে, এগুলি ব্যবহার করতে হবে। তাহলে দেখো এই প্যারাগ্রাফটা আমি তোমাদেরকে লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। সো এই ছিল আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে, ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।